ফাল্গুনীর স্বামী মদনের হঠাৎ করে মৃত্যুর পর ফাল্গুনী এবং তার 3 মেয়ের জীবনে দুঃখ নেমে আসে। ফাল্গুনীর বাবা মা কেউ ছিল না, তাই নিরুপায় হয়ে ফাল্গুনী তার ছোট জা এবং দেওরের শরণাপন্ন হয়। কয়েকদিন তাদের জীবন ঠিকঠাক চললেও কিছুদিনের মধ্যেই ফাল্গুনী এবং তার মেয়েদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। একদিন সুস্মিতা যখন রান্নাঘরে রান্না করছিল তখন সেখানে ফাল্গুনী আসে। ফাল্গুনীকে রান্নাঘরে আসতে দেখে সুস্মিতা রেগে গিয়ে বলে, কি হলো, রান্নাঘরে কেন এলে হঠাৎ করে? রান্নাঘরে কি কাজ তোমার? রান্নাঘরে এখন কোনো কাজ নেই, যাও বাইরে যাও। না না সুস্মিতা, কাজ নেই বলতে আমি আমার ছোট মেয়ের জন্য দুধ গরম করতে এসেছি। ওর খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কাঁদছে। কোনো দুধ হবে না, 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি পেনশনের টাকা হাতে পেলাম না। যতদিন না পেনশনের টাকা হাতে পাচ্ছি দুধ চা সবকিছু বন্ধ। শুধুমাত্র 1 বেলা করে শুকনো রুটি পাবে, এর বেশি কিছু নয়। কারণ ফ্রি ফান্ডে আমি এর চেয়ে বেশি কিছু দিতে পারবো না। আমার বরের টাকা ব্যয় করে তোমাদেরকে বসে বসে খাওয়াবো তা তো হতে পারে না, আমারও তো ছেলেপিলে আছে। এরকম করো না সুস্মিতা, আমি তো পেনশনের টাকা পেলে তোমার হাতেই সবসময় তুলে দিই। আমি তো পেনশন অফিসে গিয়েছিলাম, কিন্তু আমাকে 1 সপ্তাহ পর যেতে বললো। 1 সপ্তাহ আগে আমি তো কিছুতেই তোমাকে টাকা দিতে পারবো না। হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ শুধুমাত্র শুকনো রুটি পাবে? তোমার ছোট মেয়ের জন্য কোথা থেকে দুধ জোগাড় করবে সেটা আমি দেখতে যাব না। আর যদি মনে করি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে তাহলে ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। যাও, রান্নাঘর থেকে বেরিয়ে যাও এখন। এই শুনে ফাল্গুনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখনই সুস্মিতার বউ রণজয় রান্নাঘরে এসে সুস্মিতাকে বলে, ফাল্গুনী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সবসময় বৌদিকে এরকম ভাবে ধমক দিচ্ছ কেন? বৌদি যদি কোনো সময় সত্যি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাহলে তো পেনশনের টাকাটা হাতছাড়া হয়ে যাবে। আর মাস গেলে 10,000 টাকা করে তো পাচ্ছ, সেই টাকা দিয়েই তো আমাদের সংসার চলে যাচ্ছে। আর বৌদি চলে গেলে এই টাকাটা কিন্তু আমরা আর পাবো না, ভুলে যেও না। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তোমার বৌদিকে সত্যি সত্যি বাড়ি থেকে কখনোই তাড়াবো না। আমি তো ওকে শুধু ভয় দেখাচ্ছি। আর তোমার বৌদি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কোথায়? ওর থাকার কি কোনো জায়গা আছে? ওকে থাকার জন্য সুস্মিতার বাড়িতেই আসতে হবে। আসলে সুস্মিতা এবং তার পরিবার এখন যে বাড়িতে থাকে সেটা সুস্মিতার নিজের বাড়ি ছিল। সুস্মিতার কোনো দাদা বা ভাই না থাকায় তার বাবা মা মারা যাওয়ার সময় বাড়িটা সুস্মিতার নামে করে দেয়। আর সেই বাড়িতেই সুস্মিতা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। তাই সুস্মিতার অহংকারে মাটিতে পা পড়ে না। তুমি চিন্তা করো না, তোমার বৌদি বড্ড বোকা। 3টে মেয়েকে মানুষ করা অতটা সহজ নয়। 10,000 টাকায় ও কিভাবে 3টে মেয়েকে মানুষ করবে? এখন যদিও ঘর ভাড়া নিতে চাই তার জন্য তো মাসে মাসে 3-4 হাজার টাকা দিতে হবে। তারপর ওদের খাওয়া খরচ আছে। তুমি এসবে নাক গলিও না তো, সব আমার উপর ছেড়ে দাও। টাকা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি। সুস্মিতার এই কথা শুনে রণজয় সেখান থেকে চলে যায়। তখন সুস্মিতা রান্নাঘর থেকে 2টো রুটি নিয়ে ফাল্গুনীর কাছে যায়। এই নাও, এখানে 2টো রুটি আছে। রুটি 2টো যদিও কালকের বাসি রুটি, কিন্তু তোমাদের চলে যাবে। তোমরা 4 জন আছো তো, এই 2টো রুটি অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেয়ে নাও। যতদিন না পেনশনের টাকা পাচ্ছি এই 2টো করে রুটি আমি তোমাদেরকে দিতে পারবো। এই বলে সুস্মিতা রুটি 2টো তার বড় জায়ের দিকে ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ফাল্গুনী সেই রুটি তার মেয়েদেরকে খেতে দেয়। ফাল্গুনীর বড় মেয়ের বয়স ছিল 10 বছর, মেজো মেয়ে 7 বছর এবং সবচেয়ে ছোট মেয়ের বয়স ছিল মাত্র 6 মাস। তাই তার ছোট মেয়ে দুধ ছাড়া অন্য কোনো খাবার এখন খেতে পারে না। ফাল্গুনীর কাছে কোনো উপায় না থাকায় সে অর্ধেক রুটি জলের মধ্যে ভালো করে চটকে মেখে তার বাচ্চা মেয়েটিকে খাইয়ে দেয়। এভাবেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে 1 সপ্তাহ কাটে। এই যে 1 সপ্তাহ তো হয়ে গেল, আজকে তোমার পেনশনের টাকা পাওয়ার কথা। তাড়াতাড়ি যাও, পেনশনের টাকাটা নিয়ে এসো। আর হ্যাঁ, যতক্ষণ না পেনশনের টাকাটা নিয়ে বাড়িতে ফিরছো ততক্ষণ কিন্তু তোমার মেয়েদেরকে না খাইয়ে রাখবো, মাথায় থাকে যেন। তাই তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। এই শুনে ফাল্গুনী তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার কাছে কোনো বাস ভাড়া কিংবা অটো ভাড়া না থাকায় সে হেঁটে হেঁটে পেনশন অফিস পর্যন্ত পৌঁছায়। পেনশন অফিসে গিয়ে সে দেখে সেখানে লম্বা লাইন আছে। লাইন দেখে সে আরো চিন্তায় পড়ে। উপায় না থাকায় ফাল্গুনী সবার শেষেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ফাল্গুনী শেষ পর্যন্ত পেনশনের টাকাটা হাতে পায়। ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। ফাল্গুনী খুব ভালো করে অনুমান করতে পারে তার মেয়েরা হয়তো খিদে জ্বালায় ছটফট করছে। আর ঠিক এমনটাই হয়। কাকিমণি, কাকিমণি, তুমি আমাদেরকে কখন খেতে দেবে? বিকাল হয়ে গেল তো, তুমি তো আমাদেরকে দুপুর বেলা করে খেতে দাও। আমাকে রুটি দাও না, আমার 2 বোন খুব কান্নাকাটি করছে, ওদের খিদে পেয়েছে। তোকে রান্নাঘরে আসার সাহস কে দিল? তাড়াতাড়ি রান্নাঘর থেকে কেটে পড়। সবসময় রান্নাঘরে আসার অজুহাত, তাই না? চারিদিকে খাবার পড়ে আছে। আমার চোখের আড়ালে কোনো খাবার নিয়ে পালিয়ে গেলে আমি তো দেখতেও পাবো না। তোর মা যতক্ষণ না টাকা নিয়ে বাড়ি আসবে ততক্ষণ তোরা খাবার পাবি না। যা এখান থেকে।
এই শুনে বাচ্চা মেয়ে লিপিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। লিপিকার সঙ্গে সঙ্গে তার দুই বোনও কাঁদতে থাকে। এমন সময় সেখানে সুস্মিতার ছেলে বল্টু কেক, বিস্কুট এবং চিপসের প্যাকেট নিয়ে আসে। এই দিদি, তোরা কাঁদিস না, আমি জানি মা তোদেরকে খাবার খেতে দিচ্ছে না। এই দেখ, বাবা আমার জন্য চিপস, বিস্কুট, কুরকুরে কত কিছু এনেছে, কিন্তু আমি তো দুপুরে ভাত খেয়েছি, এগুলো খাবার ইচ্ছা করছে না আমার, তাই এগুলো তোরা খেয়ে নে, তোদের পেট ভরে যাবে। কিন্তু ভাই, আমরা তো এগুলো খেয়ে নিতে পারবো, কিন্তু আমাদের ছোট বোনকে কি খাওয়াবো? ও তো দুধ ছাড়া কিছু খেতে পারে না। কাকিমণি শুকনো রুটি দিলে মা জল দিয়ে মেখে খাইয়ে দেয়, আমরা খাবো, আর আমাদের ছোট বোন না খেয়ে থাকবে, এটা কি করে হয় বল? ঠিক আছে দিদি, তুই চিন্তা করিস না, তোরা এগুলো খা, আমি এখনই মায়ের কাছ থেকে দুধ নিয়ে আসছি। এই বলে বল্টু তার মায়ের কাছে যায়। মা, আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে দুধ খেতে দাও, তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। তোর এত তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে গেল? প্রত্যেকদিন তো সন্ধ্যা 6টার সময় তোকে দুধ খেতে দিই, এখন তো সবে 4টে বাজে। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, তবে আমি সন্ধ্যাবেলা আবার দুধ খাবো, আবার এখনো খাবো। বল্টুর কথা শুনে সুস্মিতার কেমন যেন অদ্ভুত বলে মনে হয়, কারণ অন্যদিন বল্টুকে জোর করে দুধ খাওয়াতে হয়, সে দুধ খেতে তেমন একটা পছন্দ করে না, তাই সুস্মিতার মনে কেমন যেন খটকা লাগে। তবুও সে আর কিছু না বলে এক গ্লাস দুধ বল্টুর হাতে ধরিয়ে দেয়। বল্টু সেই দুধ নিয়ে লিপিকা এবং তার বোনেদের কাছে চলে যায়। এই নে দিদি, আমি দুধ এনেছি, তাড়াতাড়ি এবার ছোট বোনকে দুধটা খাইয়ে দে, আর তারপর তোরা এই বিস্কুট আর চিপস গুলো খেয়ে নিবি। এই দেখে লিপিকা খুবই খুশি হয়। সে দুধের গ্লাসটা নিয়ে তার ছোট বোনকে খাওয়াতে যাবে, তখনই সেখানে সুস্মিতা চলে আসে। এই দেখে সুস্মিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। একদম মায়ের মতো হয়েছিস তাই না? তোদের মা যেমন চালাক, তেমনি তোদেরকে চালাক তৈরি করেছে। আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের মুখের খাবার তোরা কেড়ে নিচ্ছিস। তোদেরকে আজকে মজা দেখাতেই হবে। আর এই বলছো, তুই এত সাহস কোথায় পেলি? তুই আমাকে মিথ্যা কথা বলে দুধ নিয়ে চলে এলি? মা, তুমি খুব বাজে, তুমি দিদিদের সঙ্গে এরকম করো কেন? যখন কাকু বেঁচে ছিল তখন কাকু আমাকে কত ভালোবাসতো, কাকু দিদিদের জন্য যাই খাবারই আনতো না কেন সেটা আমার জন্যও তো কিনে আনতো। এখন কাকু নেই, তাই আমি দিদিদেরকে খাবার দিলাম। বড্ড মুখে মুখে কথা বলে শিখেছিস তাই না? চুপ করে ঘরে যা, না হলে এখন তুইও মার খাবি। এই শুনে বল্টু ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। আর এদিকে সুস্মিতা তার বড় জায়ের মেয়েদেরকে শাস্তি দেবে বলে লিপিকা এবং তার মেজ বোন সোনালীকে দড়ি দিয়ে বেঁধে রাখে, আর তাদের ছোট বোন পুতুলকে মেঝের উপর শুইয়ে দেয়। যতক্ষণ না তোদের মা আসছে ততক্ষণ তোরা এরকমই থাকবি, এটাই তোদের শাস্তি। ফাল্গুনির মেয়েরা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে, কিন্তু এই দেখে সুস্মিতার কিছুই যায় আসে না। সে টিভি চালিয়ে বসে পড়ে। অন্যদিকে ফাল্গুনি পেনশনের টাকা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু বেশ কিছুদিন ধরে ঠিকঠাক ভাবে খাবার খেতে না পারায় সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই হঠাৎ করেই মাথা ঘুরে সে রাস্তার উপর পড়ে যায়। তখনই কমলা নামে এক মহিলা ফাল্গুনিকে দেখতে পায়। কমলা তাড়াতাড়ি করে ফাল্গুনিকে তুলে নিয়ে এক গাছের নিচে বসায়। কমলার বাড়ি কাছেই হওয়ায় সে জল নিয়ে এসে ফাল্গুনির চোখে মুখে জলের ছিটা দেয় এবং ফাল্গুনির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতেই ফাল্গুনি বলে, আমার টাকা, আমার পেনশনের টাকা কোথায়? আমার হাতে একটা খাম ছিল। এই তো, এই নাও তোমার পেনশনের টাকা। ভয় নেই, তোমার টাকা যেমন ছিল তেমনই আছে। পেনশনের টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলে বুঝি? আমি তো এই পেনশনের অফিসেই ধোয়া মোছার কাজ করি। তোমার পেছন পেছন আমি আসছিলাম, হঠাৎ করে দেখলাম তুমি রাস্তার উপর পড়ে গেলে। আচ্ছা, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি একদম ঠিক আছি, মাথাটা শুধু একটু ঘুরছে, তবে কোনো ব্যাপার নয়। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি যতক্ষণ না বাড়িতে গিয়ে এই টাকাটা আমার ছোট জায়ের হাতে দেব, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েদেরকে না খেয়ে থাকতে হবে। এই শুনে কমলা খুবই অবাক হয়। তোমাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে তুমি খুব অসহায়। তুমি আমাকে কিন্তু তোমার দুঃখের কথা বলতে পারো, আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। এই শুনে ফাল্গুনি অঝোর নয়নে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে কমলাকে সব কথা বলে। ফাল্গুনির দুঃখের কথা শুনে কমলার চোখেও জল চলে আসে। তোমার ছোট জা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তোমার ছোট জায়ের উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে। মনে হচ্ছে এখনই আমি পুলিশের কাছে যাই আর ওদের নামে কমপ্লেন করি। কিভাবে তোমার উপর অত্যাচার করছে। তুমি চলো আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো। না না, আমি কারোর নামে কোনো কমপ্লেন করতে চাই না। আমি শুধু আমার মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে চাই, আমি খেয়ে পড়ে বাঁচতে চাই, আর কিছুই না। আমি ওদের নামে কমপ্লেন করলে আমি তো বাড়ি ছাড়া হয়ে যাব। আমার তো থাকার মতো কোনো জায়গা নেই। জায়গা নেই, জায়গা তৈরি করে নিতে হবে। কতদিন তুমি ওদের কাছে ছোট হয়ে থাকবে? শোনো, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসো, তবেই তুমি শান্তিতে থাকতে পারবে। তোমার মেয়েগুলো তো বড় হচ্ছে, ওদেরও তো পড়াশোনা শেখাতে হবে। ওখানে থাকলে তোমার মেয়েগুলো কখনোই মানুষ হবে না। ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না?
কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আমার মেয়েদেরকে নিয়ে কোথায় যাব? আমার স্বামীর পেনশনের টাকায় কি চলবে আমাদের সংসার? শোনো, চলবে না সেটা আমিও জানি। পেনশন অফিসের পাশেই একটা ব্যাংক আছে, দেখেছো? ওই ব্যাংকে ধোয়া মোছা করার একটা কাজের মেয়ে লাগবে। কালকেই ওরা আমাকে একটা কাজের মেয়ে দেখতে বলেছে। আমি তোমাকে ওখানে কাজে লাগিয়ে দেব। আর এই এলাকায় আমি কম টাকায় তোমাকে ভাড়া বাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি বাড়ি ভাড়া নিয়ে তোমার মেয়েদেরকে নিয়ে থাকবে, আর তোমার স্বামীর পেনশনের টাকা আর ব্যাংক থেকে যে টাকা পাবে সেই টাকা দিয়ে হেসে খেলে তোমাদের সংসার চলে যাবে। তোমার মেয়েদের পড়াশোনাও হবে। এই শুনে ফাল্গুনী আশার আলো দেখতে পায়, তাই সে দেরি না করে তৎক্ষণাৎ বাড়িতে চলে যায়। কিন্তু বাড়ি ফিরে সে তার মেয়েদের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। সে তাড়াতাড়ি করে তার মেয়েদের শরীর থেকে বাঁধন খুলে দেয়। আরে আরে, তোমার মেয়েদেরকে খুলে দেওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করেছো তুমি? যাক, ঠিক আছে, এবার টাকাটা দাও। কোনো টাকা দেব না, আমি আর একটা টাকাও দেব না তোমাকে। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? এইটুকু বাচ্চাদের উপর তুমি এভাবে অত্যাচার করছো। আমি আজকেই এই বাড়ি ছেড়ে আমার মেয়েদেরকে নিয়ে চলে যাব। কোনো দরকার নেই আমার এখানে থাকার। বাবা, নিশ্চয়ই কেউ কান ভরেছে, না হলে এরকম কথা তো কখনো তোমার মুখ থেকে বেরোই না। কোনো জায়গায় থাকার জায়গা পাবে না, শেষ পর্যন্ত এই সুস্মিতার পায়ে এসেই পড়তে হবে। হ্যাঁ, আসবো না, কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবো না। না খেয়ে মরে গেলেও এই বাড়িতে আর আসবো না। আমি খুব ভালো মতোই জানি শুধুমাত্র আমার স্বামীর পেনশনের টাকার জন্যই তোমরা আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছো, না হলে তোমরা এই বাড়িতে কোনোদিনও আমাকে থাকার জায়গাই দিতে না। এই বলে ফাল্গুনী তার মেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে কমলার সহযোগিতায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কয়েকদিনের মধ্যে কমলা ফাল্গুনীকে ব্যাংকে ধোয়া মোছার কাজে লাগিয়ে দেয়। এভাবেই ফাল্গুনী তার স্বামীর পেনশনের টাকা এবং কাজ করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়েই সংসার চালাতে শুরু করে। সে তার দুই মেয়েকেই সরকারি স্কুলে ভর্তি করে। এভাবেই ফাল্গুনী পরিস্থিতির সঙ্গে লড়াই করা শিখে যায়। পারুল এবং পাপড়ি দুই বোন ছিল। পাপড়ির জন্মের প্রায় 3 বছর পরে তাদের বাবা মারা যায়। তারপর থেকে তাদের মা ছন্দা দেবী একা কাজ করে সংসার সামলে দুই মেয়ে ঠিকভাবে খেয়াল রেখে উঠতে পারত না। পারুলের এখন 10 বছর বয়স আর পাপড়ির মাত্র 5 বছর। এই অবস্থায় একদিন পারুলের এক দূরসম্পর্কের কাকা তাদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। আমি তোমাদের সাথে দেখা করতে আসবো ভাবলেও কাজের চাপে আর আসা হয় না। আজ এখানে কাজ ছিল বলেই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তোমার দাদা চলে যাওয়ার পর প্রায় সবাই আমাদের সাথে দেখা সাক্ষাৎ করাই বন্ধ করে দিয়েছে। সবাই জানি ছন্দা একা মানুষ, সেরকম কোনো কাজও করে না। যদি আবার কারোর কাছে টাকা পয়সা চেয়ে বসি তাই কেউ আসে না। আমি সবই বুঝি। আমার ব্যাপারটা কিন্তু তেমন নয় বৌদি। যদি এরকম ভাবো তাহলে খুবই ভুল ভাববে। আমার সত্যি এতদিন সময় হয়ে ওঠেনি। আমার ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল তার কথা আমি কাউকে বলতেও পারিনি। ভালো খারাপ ভাবার আমার কাছে কোনো সুযোগ নেই। আমার মাথায় এখন একটাই চিন্তা, আমি কিভাবে আমার দুটো মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভালো করে মানুষ করতে পারবো। তাই বলছি আমার কথা বাদ দাও, তুমি বলো তোমার কি হয়েছে। আমার স্ত্রীও তো গর্ভবতী ছিল, কিন্তু ডেলিভারির সময় তার শরীর এতটাই খারাপ হতে থাকে যে ডাক্তাররা বলেই দেয় হয় মাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে। আর যাকে এতদিন দেখিনি তার প্রতি ভালোবাসা দেখিয়ে এতদিন আমার সাথে যে সংসার করলো তাকে কিভাবে ছেড়ে দিই বলতো। তাই স্ত্রীকেই বাঁচিয়ে নিলাম। আর তারপর থেকেই আমার স্ত্রী একেবারে মানসিক রোগী হয়ে গেছে। এত কিছু হয়ে গেল আর আমি কোনো খবরই পাইনি। আসলে আমি তো গরিব, কোনো কিছুতেই কারোর পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, তাই হয়তো কেউ আমাকে কিছু বলে না। কিন্তু তুমি এখন বলো, মধুজার কি খবর? ও এখন যেভাবেই হোক একটা বাচ্চা চাই, কিন্তু ডাক্তার বলে দিয়েছে ওর কোনোদিনও গর্ভধারণ করতে পারবে না। এই শুনে মনের দুঃখে সারাদিন নিজের মনে পুতুল নিয়ে খেলতে থাকে, আর সেই পুতুলটাকেই নিজের মেয়ে ভাবে। আমি যে কি পরিস্থিতিতে বেঁচে আছি আমিই জানি। একটা কথা বলি কুনাল, তুমি বরং আমার পাপড়িকে নিয়ে যাও। এই কথাটা শুনতে খুব স্বার্থপরের মতো মনে হলেও এই একটা কাজে আমাদের দুটো পরিবার বেঁচে যাবে। পাপড়িও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হতে পারবে আর মধুজাও সুস্থ হয়ে যাবে। পারুল তার মা এবং কাকুর সমস্ত কথা দরজার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কুনাল বাবু পাপড়িকে নিয়ে চলে যেতে রাজি হলেই পারুল দৌড়ে গিয়ে তার বোনকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু এত কিছু করেও তার শেষ রক্ষা হয় না। ছন্দা দেবীর কথায় তাদের বাড়ির শেষ কথা হয়। কুনাল বাবু পাপড়িকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। পাপড়ি প্রথম খুবই কান্নাকাটি করত, কিন্তু দিনের পর দিন সুখ স্বাচ্ছন্দ্য, ভালো মন্দ খাবার এইসব কিছু পেয়ে তার দুঃখ কোথায় যেন হারিয়ে যায়। পাপড়ি কুনাল বাবু এবং মধুজা দেবীকেই নিজের মা বাবা বলে মেনে নিতে শুরু করে। পারুল অনেকবার তার বোনের সাথে দেখা করতে চাইলেও ছন্দা দেবী কিছুতেই রাজি হয় না।
কারোর ভালো দেখতে পারিস না তাই না? তোর জায়গায় তোর বোনকে বড়লোক বাড়িতে পাঠিয়েছি বলে তোর হিংসা হয়, সেই কারণেই ওর সাথে দেখা করে ওকে সব মনে করিয়ে দিতে চাস তুই, তাই তো? যাতে ও আবার এখানে ফিরে আসে। এরকম কিছু নয় মা, আমার শুধু বোনকে একটু দেখতে ইচ্ছা করে, একটু ওর সাথে খেলতে ইচ্ছা করে। তুমি একদিন আমাকে নিয়ে চলো, আমি দূর থেকে দেখেই চলে আসবো। ছন্দা দেবী পারুলের কথায় পাত্তা দেয় না। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। পারুলের এখন 22 বছর বয়স আর পাপড়ির বয়স 17 বছর। এই কয়েক বছর পাপড়ির জীবন যতটা ধন সম্পত্তি এবং আনন্দ ফুর্তির মধ্যে কেটেছে, ততটাই কষ্টের মধ্যে কেটেছে। এরই মধ্যে হঠাৎ ছন্দা দেবী বেশ অসুস্থ হয়ে পড়ে। তার আর বাইরে গিয়ে কাজ করার মতো ক্ষমতা থাকে না। মাকে ভালো রাখতে গিয়ে পারুলকে খুব অল্প বয়সে কাজের ব্যবস্থা করতে হয়েছে। পারুলের এসব নিয়ে যদিও কোনো আফসোস নেই, শুধু তার একটাই ইচ্ছা, সে তার বোনকে একবার দেখতে চায়। একদিন পারুল কাজে বেরোবে এমন সময়, বাড়িতে আসার সময় একটু মাংস নিয়ে আসিস তো, আর পারলে মাছও নিয়ে আসিস, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাস। বাড়ি ফিরে আবার তোকে অনেক রকমের রান্নাও করতে হবে। কেন মা, আজকে কি? আজকে তো তোমার জন্মদিন নয়, তাহলে এত কিছু রান্না হবে কেন? আজকে কি তাহলে তোমার জন্মদিন? এত বেশি কথা বলিস বলেই তো তোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। আসলে আজকে পাপড়ি আসবে, তাই আমি চাইছিলাম ওর জন্য একটু ভালো মন্দ রান্না করতে। পারুল এই কথা শুনে প্রচন্ড খুশি হয়। সত্যি মা, তুমি সত্যি বলছো? আজকে বোন আসবে? আমার তো কাজে যেতেই আর ইচ্ছা করছে না, কিন্তু এই বর্ষার মধ্যে আমাদের বাড়িতেও হঠাৎ করে কেন আসবে? ঘরের যা অবস্থা, ও তো শান্তি করে ঘুমাতেও পারবে না। ও থাকতে আসবে নাকি? তোর কাকু কাকিমা কোনো একটা জায়গায় নিমন্ত্রণে যাবে। পাপড়িকেও যেতে বলেছিল, কিন্তু ও যাবে না বলেছে। পাপড়িকে একা একা বাড়িতে রেখে ওরা যাওয়ার সাহস পাচ্ছে না, তাই ওরা আমাদের এখানে পাপড়িকে একবেলার জন্য রেখে যেতে চায়। এই কথা শুনে পারুল আনন্দে এতটাই খুশি হয় যে সেদিন আর সে কাজেই যায় না। হঠাৎই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে পারুল তার বোনের জন্য রান্না করবে বলে বাজার করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে ওই ভেজা জামা কাপড় পরেই পারুল রান্না করতে শুরু করে। রান্না বান্না সমস্ত কিছু শেষ হয়ে গেলে পারুল নিজে হাতে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে, যাতে তার বোনের সেখানে থাকতে কোনো অসুবিধা না হয়। কিছুক্ষণের মধ্যেই পাপড়ি সেখানে চলে আসে। পারুলদের ঘরবাড়ি দেখে পাপড়ির চোখ মুখ বাঁকাতে থাকে। ছি, ড্যাডি আমাকে এখানে রেখে গেল। ড্যাডি যে বলেছিল আমাদের কোনো রিলেটিভের বাড়িতে আমাকে রাখবে, আমি তো জানতাম না আমাদের এত গরিব কোনো রিলেটিভ আছে। আয় বোন আয়, ভেতরে আয়। আমরা গরিব হতে পারি, কিন্তু তোর যত্নে কোনো রকমের ত্রুটি রাখবো না। আয় ভেতরে আয়। ইস, ডিসগাস্টিং একেবারে। ঘরের চারিদিক থেকে জল পড়ে পড়ে জলের দাগ হয়ে গেছে। মেঝে এখনো ভালো করে শুকায়নি। সারা ঘর থেকে কেমন একটা ভেজা ভেজা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে থাকতে পারবো না। তুই একদম চিন্তা করিস না, আমি আবার সবকিছু পরিষ্কার করে দেব। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আমি আজকে সব তোর পছন্দের জিনিস বানিয়েছি। খাওয়ার আগে আমি তোমাদের রান্নাঘরটা দেখব। যদি আমার পছন্দ হয় তবেই আমি সেখান থেকে খাবার খাবো। আমি আবার খুব হাইজিন মেনটেন করি। এই বলে পাপড়ি পারুলের সাথে তাদের রান্নাঘর দেখতে যায়। রান্নাঘর দেখে পাপড়ির একটুও ভালো লাগে না। এখানেও তো চারিদিক থেকে জল পড়ছে, তুমি এভাবে আমার জন্য রান্না করেছো? কি জানি বাবা, রান্না করা খাবারের মধ্যেও বৃষ্টির জল পড়েছে কিনা। আজকালকার বৃষ্টির জলও ভীষণ দূষিত। সেই জল আমার খাবারে পড়লে আমি তো সেই খাবারটা খেতেই পারবো না। তুমি আমাকে বাইরে থেকে খাবার এনে দাও প্লিজ। আমি নিজের হাতে যেগুলো বানালাম তুই একটাও খাবি না? তাহলে একটু টেস্ট করে দেখ, তারপর না হয় একটু বৃষ্টি থামলে আমি তোর জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তুমি নিজেও তো একটা ভেজা জামা পরে আছো, তার মানে এটা পরে তুমি রাস্তায় বেরিয়েছিলে? ওই রাস্তা থেকে আসা জামাটা পরেই তুমি আবার খাবার বানিয়েছো? সরি গো, আমি এটা খেতে পারবো না। পারুলের মন এটা শুনে একেবারে ভেঙে যায়। সে আবার বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে থেকে খাবার নিয়ে আসে। সে জামা কাপড় পাল্টে শুকনো জামা পরে সেই খাবার নিয়ে সে পাপড়িকে খেতে দেয়। খাবার খেয়ে দিয়ে পাপড়ি একটু বিশ্রাম করার জন্য বিছানায় ঘুমাতে যাবে, এমন সময় হঠাৎ সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পারুল এবং ছন্দা দেবী দুজনেই সেখানে ছুটে আসে। কি হয়েছে বোন, হঠাৎ এমন চিৎকার করলি কেন? এই বিছানাতে আমি ঘুমাতে পারবো না। এই ঘরের ছাদটা তো ফুটো, আমি শুয়েছি আর সমানে আমার মাথায় জল পড়ছে, আর তোমরা তোমাদের বাড়ির অতিথিকে এরকম একটা ঘরে শুতে দিয়েছো।
এই ঘরটাতে তো আমি থাকি, কখনো তো আমার গায়ে জল পড়েনি। এটাই এই বাড়ির সবচেয়ে বড় ঘর, সেই কারণেই তো তোকে এই ঘরটাতে থাকতে দিয়েছিলাম। কত সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম দেখ। আমার বড় ঘর চাই না, আমি শান্তি করে ঘুমাতে চাই। আমি অন্য ঘরে শোবো। একবেলা থাকতে এসেছি, একটু বিশ্রামও করতে পারবো না? মায়ের ঘর ছোট হলেও ওখানকার বিছানাটা বেশ বড়। ওখানে আমি আর মা দুজনে একসাথে ঘুমাতে পারছিলাম। তাহলে মা এখানে আমার ঘরে এসে শুয়ে পড়ুক, আর তুই আর আমি ওই ঘরটাতে গিয়ে ঘুমাই, কেমন? আমি কারোর সাথে ঘুমাতে পারি না, আমাকে একাই ঘুমাতে হয়। আমার বাড়িতে আমার ঘরে সবচেয়ে বড় বিছানা আছে, সেটাতে আমি একাই ঘুমাই। এই বাড়িতে নিশ্চয়ই এত বড় বিছানা নেই, তাই আমি কারোর সাথে ঘুমাতে পারবো না। প্লিজ তুমি কিছু মনে করো না। এই বলে পাপড়ি ছন্দা দেবীর ঘরে বিশ্রাম নিতে চলে যায়। পারুলের ঘরে এসে ছন্দা দেবী বিছানার উপর ঘুমায়, আর পারুল মাটিতে বিছানা করে ঘুমায়। দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে আসে। হঠাৎ করে কুণাল বাবু ফোন করে জানায় আজকে তারা পাপড়িকে নিয়ে আসতে পারবে না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। সেই জন্য কালকে সকাল পর্যন্ত পাপড়িকে পারুলদের বাড়িতেই থাকতে হবে। এই কথা শুনে পারুল খুবই খুশি হয়। আমি আর তুই খুব মজা করব, ঠিক আছে? এমনিতেও দুপুরবেলা আমরা সবাই ঘুমিয়েছি, রাতে আর তাড়াতাড়ি ঘুম আসবে না। আমরা অনেক অনেক গল্প করব আর অনেক মজা করব। তোমার সাথে গল্প করতে আমার বয়েই গেছে। আমি বাধ্য হয়ে তোমাদের বাড়িতে থাকছি, কারণ আমি এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা চিনি না। নয়তো তোমার মতো লোকজনদের সাথে আমি এক বেঞ্চে বসতামও না। এসব তুমি কিভাবে কথা বলছো পাপড়ি? ও তোমাকে কত ভালোবাসে তুমি বুঝতে পারছো না? তোমার জন্য মেয়েটা সকাল থেকে কত কিছু রান্না করলো, তুমি একটাও কিছু খেলে না। ভালো আর শুকনো বিছানা তোমার জন্য ছেড়ে দিয়ে ও নিজে এই বর্ষার মধ্যে মাটিতে বিছানা পেতে ঘুমিয়েছে। তোমাকে খুশি করার জন্য কত চেষ্টা করছে, তারপরেও তোমার একটু কৃতজ্ঞতা বোধ নেই? কৃতজ্ঞতা বোধ কেন হবে? আমি তোমাদের বাড়ির অতিথি, আমাকে সমস্ত কিছু দিয়ে খুশি করাই তোমাদের কর্তব্য। উল্টে আমি তো বলবো তোমরা আমার কাছে কৃতজ্ঞ থাকো। আমার জন্য তোমাদের বেশ কিছু টাকা ইনকাম হয়ে যাবে। এসব তুই কি বলছিস বোন? তোর জন্য আমাদের টাকা ইনকাম হবে মানে? আমি যতদূর জানি আমাদের তোমাদের মতো গরিব কোনো আত্মীয় নেই, তাও ড্যাডি আমাকে তোমাদের কাছে রেখে গেছে। তার মানে নিশ্চয়ই ড্যাডি তোমাদের ভালো রকমের টাকাও দেবে আমাকে যত্ন করে রাখার জন্য। কিন্তু এত কিছুর মধ্যে ড্যাডি আমাকে ফাঁসিয়ে দিল কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। পাপড়ির কথা শুনে পারুল এবং ছন্দা দেবী দুজনেই একেবারে চুপ করে যায়। তারা কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। সেদিন রাতে খুব জোরে বৃষ্টি নামে। পাপড়ির যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাই পারুল সারা রাত তার ঘরের বাইরে অপেক্ষা করতে থাকে। যখনই পারুল দেখে কোনো জায়গা থেকে জল পড়ছে, তখনই সঙ্গে সঙ্গে সে সেখানে প্লাস্টিক, কাপড় ইত্যাদি লাগিয়ে সেই জল আটকানোর চেষ্টা করে। এভাবে সারা রাত অক্লান্ত পরিশ্রম করে পারুল প্রচন্ড হাঁপিয়ে যায় এবং সে পাপড়ির ঘরের মেঝেতেই বিছানা করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই পাপড়ি পারুলকে দেখে চোর চোর বলে চিৎকার করে ওঠে। চিৎকারে কুণাল বাবু এবং ছন্দা দেবীও সেই ঘরের ভেতর চলে আসে। তুমি আমাকে কোথায় রেখে চলে গিয়েছিলে ড্যাডি? রাত্রিবেলা এরা আমার ঘরে ঢুকে এসেছে, কোনো জিনিস না পেয়ে খুঁজে খুঁজে হাঁপিয়ে গিয়ে হয়তো এখানেই ঘুমিয়ে পড়েছিল। একদম নয় বোন, আমি তো সারা রাত জেগেছিলাম যাতে বৃষ্টি চলাকালীন বৃষ্টির এক ফোঁটা জলও তোর গায়ে না পড়ে। সকালবেলার দিকে বৃষ্টি থেমে আসতে আমিও হাঁপিয়ে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। একদম নাটক করে আমাকে আর বোন বোন বলে ডাকবে না। এখন আমার ড্যাডি এসে গেছে, এখন আমি তোমাদেরকে আর ভয় পাবো না। ড্যাডি, তুমি কোথায় রেখে গিয়েছিলে আমাকে? এরা কি ডিসগাস্টিং! এদের ঘরবাড়ির অবস্থা দেখেছো? তুমি জানো না তোমার মেয়ে এরকম জায়গায় থাকতে পারে না? তার উপরে এই মেয়েটা সারাক্ষণ বোন বোন বলে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। পাপড়ির কথায় রেগে গিয়ে কুণাল বাবু সবার সামনেই পাপড়িকে একটা চড় মারে। ও তো বাচ্চা মানুষ কাকু, ওকে মেরো না তুমি। ওর ভুল হয়ে গেছে, আগে তো কখনো এভাবে থাকেনি, তাই ও আমাদের পরিস্থিতিটা হয়তো বুঝতে পারছে না। আগে এখানে থাকেনি মানেটা কি? জন্মের পর 5 বছর তো এখানেই থেকেছে। বড়লোকি চালোর মাথায় এমন ভাবে ঢুকে গেছে যে ও নিজের ঘর বাড়ি, মা দিদি সবাইকে ভুলে বসে আছে। দোষটা আমারই। আমি আমার স্ত্রীর কথা ভেবে ওকে এখানে আসতেই দেইনি। সারা জীবন ওকে এটাই বুঝিয়ে গেছি যে মধুজাই ওর মা, কিন্তু যেরকম নিষ্ঠুর তৈরি হবে আমি কখনো আশা করিনি। কুণাল বাবু পাপড়িকে সমস্ত কথা জানায়, কিভাবে ছন্দা দেবী পাপড়িকে কুণাল বাবুর হাতে তুলে দেয়। সমস্ত কথা শুনে পাপড়ি প্রথমে রাগ করলেও ছন্দা দেবী তার ভবিষ্যতের কথা ভেবে এই কাজ করেছে এটা বুঝতে পেরে পাপড়ি সব রাগ ভুলে যায়। পারুলের সাথে করা সমস্ত অপমানের জন্য সে পারুলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। পারুলের সঙ্গে থাকবে ভেবে পাপড়ি তার বাবার কাছে আরো বেশ কিছুদিন পারুলদের বাড়িতে থাকার জন্য অনুমতি নেয়।
এভাবেই তারা দুই বোন কয়েকটা দিন খুবই হাসি খুশি মজা করে কাটায়।